খোতেন কয়টা? একটা খোতেন। ওই একটা খোতেন তো মনে করো এখন অনলাইন কপি হওয়ার পরে সবাই আলাদা আলাদা কপি নিয়ে নিল, তাদের সমস্যা নেই, সবার কাছে একটা একটা করে থাকে। কিন্তু আগে তো মনে করো 10 ভাই একটা খোতান নিয়ে ও খোতান বলছে, মামুনের বলছে যে পাওয়া যাবে না, খোতান হারা গেছে। মামুনের সেটাকে খোতান দিল কি? দিলই না। কিসের জন্য? ওই যে আগেরকার সিস্টেম একটাই খতিয়ান। এর আগে স্যার আমার যত টাকা লাগুক আমি সব খোতান দিব দাদা। বুঝতে পারলে কি না? যদি ওর আলাদাই খতিয়ান থাকতো তাহলে ঝামেলা হতো কি? এই হচ্ছে বিষয়। এটাই যদি আপনি এই যৌথ যখন হবে তখন একজনের রেখে দিতে চায়। এখন সবাই নিতে পারবে, ভাগ নিতে পারবে, আমাকে ফটোকপি দিয়ে অনেকে দিতে চায় না, পরে লিস এই পরে দিবনি, এখন সময় নাই, ওই খেতে দেখা যাচ্ছে যে আর দেয় না, জীবনেও দেয় না। এই হচ্ছে ঝামেলা। আচ্ছা, তাহলে আমরা একক বা যৌথ তুমি যেটা করবো সেটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা সামনের দিকে আগাবো, সামনের দিকে আগানোর পরে নিচে আসবে, এখানে দেখো এটা আমরা তো বুঝলাম। এইখানে তোমার যে দলিলের নাম্বারটা ওটা মাথার উপরে দেওয়া থাকে, এখন নতুন খোতানের মানে দলিলের ভিতরেও দেওয়া থাকে দলিল নাম্বার, তখন দলিলের নাম্বারটা বসাবা, দলিলের যে তারিখটা উপরেও দেওয়া থাকে মাথার উপরে, অথবা ভিতরেও দেওয়া থাকে, মানে প্রথম পাতার, তখন দেখবা কোন তারিখটা দেবা। দলিলের মূল্য এখন কিন্তু মূল্য দেওয়া থাকছে, কত টাকা মূল্য, 20 লাখ 25 লাখ 10 লাখ, যে মূল্যটা সেটা দিয়ে দেবা। দলিলের পৃষ্ঠা কয়টা, পৃষ্ঠা গুনবা, পৃষ্ঠা বসাবা, কোন জেলার জমি সেই জেলাটা নির্ধারণ করবা, জেলার সাব রেজিস্ট্রি অফিস কয়টা, কবা না চারঘাট না দুর্গাপুর সেটা চেনাবা। এবং তুমি যে দলিলটা মনে করো প্রিন্ট করলে মানে স্ক্যান করলা বা ছবি তুললা, এটা প্রত্যেকটা পাতা কমপক্ষে 1.25 মেগাবাইটের ভিতরে হতে হবে। বুঝতে পারছো কিনা? প্রত্যেকটা পাতা 1.25 মেগাবাইটের ভিতরে হতে হবে। অর্থাৎ এখন তোমার মনে করো 50টা পাতা আছে, তো 50টা পাতা হিসাব করে কত আছে, তো সর্বোচ্চ এই দলিলটা সর্বোচ্চ হচ্ছে 25 মেগাবাইট হতে হবে। কি বুঝতে পারছো কিনা? এইখানটাতে তোমাকে এটাকে সংযুক্ত করে দিতে হবে। ওই যে কোন জায়গায় রেখেছো, ডেস্কটপে, তো ডেস্কটপটা ওই দলিলটা চিনে দাও, পিডিএফ কপিটা দিয়ে এখন সামনে আসবে। আপনি যদি এটা করেন তাহলে লাগবে পরে এখন তুমি যে জমিটা দিলা, এখন যেই মালিক, তুমি যদি নিজে মালিক হও, তোমার তথ্য তো প্রথমে পূরণ করেছিলাম না, ওই তথ্য এখানে চলে আসবে। এখন আবেদন যদি একের অধিক মালিক হয়, তাহলে এইখানটাতে এটা ঠিক ছিল যে যৌথ দিলাম না, যৌথ দেওয়ার সাথে সাথে একের অধিক মালিক এখানে চলে আসবে। তাহলে আমি এখানেতে দেখো, এখানেতে একক দেওয়ার সাথে সাথে যে এখানেতে এটা ঠিক ছিল দিবে তথ্য আরো মানে এই যৌথ যখন ক্লিক করলো তখন কিন্তু মালিক হচ্ছে একের অধিক হয়েছে না, একের অধিক। এই জমিটা কি সবাই সমানভাবে পাবে না ভিন্নভাবে পাবে? যদি সমানভাবে পায় তো সমভাবে ঠিক চিহ্ন দাও, তাহলে একে সমানভাবে ভাগ করে দিবে। আর যদি ভিন্নভাবে হয় তাহলে ভিন্নটা ঠিক চিহ্ন দাও। এক ভাই এক বোন, তাহলে সমান অংশ পাবে না। এক ভাই 3 বোন, সমান অংশ পাবে না। তাহলে ভিন্নভাবে তোমাকে ঠিক চিহ্ন দিতে হবে, দিয়ে ভাইয়ের অংশটা এখানে লিখে দিতে হবে, বোনের অংশ ওই যে হাজারে অংশটা হয়, বুঝলাম না? হাজারে অংশ সবসময় হাজারে হয়, ওই হাজার, ওই 1000-এর হিসাবে কে কতটুকু ভাগ পাচ্ছে এটা দিতে হবে। এখন আরও যদি যুক্ত করতে হয়, আরও গ্রহিতা যুক্ত করবো, মানে 3 জন না 5 জন, তাহলে এখানে টিক চিহ্ন দাও, আর ক্লিক করো, আর একটা যুক্ত হবে, আবার ক্লিক করলে আরেকটা যুক্ত হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে টিক চিহ্ন দিয়ে বাকিটা পূরণ করে দেবো আমরা। যে দলিল নাম্বারটা যেটা দিলাম ওইটা সব দিয়ে দেবো এখানে। আচ্ছা, এইখানেতে যখন আমরা এইখানে টিক চিহ্ন দেবো, তথ্য দিন, তুমি একজন কিন্তু ভিন্নভাবে তথ্য দিনে যখন তুমি ক্লিক করে দেবা, তখন কিন্তু এই অপশানটা আসবে। এই অপশানে আমার 4টা অপশান আছে, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, প্রবাসী না বীর মুক্তিযোদ্ধা। এখানেতে যখন আসবে প্রাপ্তবয়স্ক দিলাম, ওই যে যদি তোমার প্রথমে যে তথ্যগুলো দিয়েছিলাম, এটা বাবুল খানের তথ্যগুলো সব এন্ট্রি হয়ে যাবে, অটোমেটিক এখানে চলে আসবে। এখানে শুধু বাবুল খানের ছবিটা দিতে হবে, আর এখানে যে বাবুল খানের লিঙ্গটা এটা দিতে হবে, বাদ বাকি প্রথমে যেটা পূরণ করেছিলাম ওইটা সব অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। তাহলে ছবিটা এখানে ছবিটা দিয়ে দিবে, আমি এটাকে দিই, এখানে অটোমেটিক চলে আসে, এটা হচ্ছে জাস্ট এটা আপনাকে ক্লিক করতে হবে, এই যার সাথে দিই কার্টুন শুরু লেটাই সেটা দিতে হবে। আচ্ছা, এই তথ্যগুলো এখন সব পুরো দিয়ে দিতে হবে। এই দুইটা কবে হয়েছিল এটা এখানে খেয়াল করে ছোট্ট করে এইখানে যে একটা নাম্বার দেখো,
দেখা যাচ্ছে জি স্যার, এই কিন্তু একটু অস্পষ্ট করে রাখছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না, অস্পষ্ট করে রাখছে। ব্লুর করে দেখতে পাচ্ছ? হ্যাঁ। ভালো করে দেখো, সবাই দেখতে পাচ্ছ কি? 73 এই নাম্বারটা অনেক দলিলে, এখানে আপডেট দলিলে এগুলো পাওয়া যায় না, পুরাতন দলিলগুলো এখানে পাওয়া যায়। এই বাম পাশে যেটা থাকবে এটা হচ্ছে ক্রমিক নাম্বার, আর এটা হচ্ছে দলিলের নাম্বার। ডান পাশেটা দলিল নাম্বার, বাম পাশেটা ক্রমিক নাম্বার। ডান পাশে ওটা দলিল নাম্বার। হ্যাঁ, ডান পাশেটা দলিল নাম্বার, বাম পাশেটা ক্রমিক নাম্বার। নাম্বার। এই জন্য তোমার দলিল নাম্বার এখানে কিছু লেখা নাই, কিন্তু দেখো হ্যাঁ। কিছু লেখা আছে কি, না। শুধু নাম্বার দেওয়া আছে। দলিলের নাম্বারটা সবসময় ডান পাশে উপরের দিকে হয়, আর বাম পাশে উপরের দিকে এটা ক্রমিক নাম্বারটা হয়। এটা আমি খেয়াল রাখবো, তাহলে এটা দলিল নাম্বার। তারপরে যে তারিখ যেটা দেওয়া আছে, তারিখটা সব বেশি পৃষ্ঠা কতটা আছে, সাব রেজিস্ট অফিস, দলিল তথ্যটা পিডিএফ করে দিতে হবে, পিডিএফ কপিটা ওখানে জমা দিয়ে দিতে হবে, পিডিএফ কপি দেখাচ্ছে। তারপরে আপনি হওয়ার পরে যে দলিল অনুযায়ী আবেদন করে তফসিল, কোন জেলা জমি, কোন বিভাগের জমি, কোন উপজেলা, কোন মৌজা জমি, এইগুলো এখানে তোমাকে দিতে হবে। হ্যাঁ। বুঝতে পারছো? যে এন্ট্রি দিয়ে দিল, এন্ট্রি দেওয়ার পরে জমির তথ্য যুক্ত করুন। তুমি যে জমিটা দিতে চাচ্ছ সেই জমিটার তথ্য এখন দিতে হবে। এই জন্য জমির তথ্য টিক চিহ্ন দেবো, টিক চিহ্ন দেওয়ার পরে আমি সামনে বসে এখন দেখো দলিলের নাম্বার, তুমি যে নাম্বারটা বসালা এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে, এখানে অটোমেটিক দেখতে পাবা। এবার তোমার হোল্ডিং নাম্বার বসাতে হবে। এই জমিটা কি জরিপের নাম, RS জরিপ, CS জরিপ, BS জরিপ না নামজারি জরিপ, কি জরিপ এটা এখানে দিতে হবে। যদি নামজারি জরিপ হয় তাহলে নামজারিটা চিনে দিতে হবে, দিয়ে খতিয়ান হস্তান্তরের তারিখ, খতিয়ানে যে হস্তান্তর করেছে তো হস্তান্তরের তারিখটা এখানে বসাইতে হবে। এই খতিয়ান নাম্বারটা দিয়ে যাচাই ক্লিক করতে হবে। যাচাই ক্লিক করার সাথে সাথে যে তথ্যগুলো এটা দেখা যাচ্ছে যে সবুজ চিহ্ন দ্বারা, মানে হোল্ডিং যে দাগ নাম্বার এটি পাইছে, হাফিজের পাইছে এগুলো দেখাচ্ছে। এখন দেখো দাগ নাম্বার, এখানে দাগ নাম্বারের অপশান আছে, দাগ নাম্বারটা এখানে চিনে দিতে হবে। 245, এখন দাগ নাম্বারটা চিনে দিলাম। দাগ নাম্বারটা যখন আমি চিনে দিলাম, দেওয়ার পরে এখন এটাকে ঠিক আছে সামনের দিকে যে এই দাগ নাম্বারটা আমাকে চিনে দিতে হবে। চিনানোর পরে তোমার যে জমিটা অটোমেটিক এখানে জমির ধরনটা চলে আসবে। এই জমির ধরনটা অটোমেটিক চলে আসবে, বুঝতে পারছো কিনা? রেকর্ডে যে জমিটা দেওয়া আছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে। আর ব্যবহারিক ধরন এখন আগে ছিল মনে করো পুকুর, কিন্তু তুমি তো পুকুর ভরাট করে দিয়ে এখন করেছো বাড়ি, তাহলে এখানেতে ভিটা দিতে হবে, বুঝতে পারছো কিনা? অথবা তুমি যদি দোকান করো তাহলে দোকান দিতে হবে, অর্থাৎ বর্তমানে তুমি কি করেছো ওটা দিতে হবে। আগে ছিল বাগান, এখন তুমি দেখা যাচ্ছে কৃষি জমি করেছো, তাহলে তোমাকে এখানে কৃষি চিনাইতে হবে। এটা আবাসিক ছিল, এখন কি হয়েছে নাল, কিছুই নাল নাই। এখন এই জমির পরিমাণটা কতটুকু যদিও এখানে দেখাচ্ছে না, কিন্তু তুমি সরজমিন যখন করবা তখন দেখাবে যে এই দাগে বা এই খতিয়ানে তোমার কতটুকু জমি আছে, তুমি দেখতে পাবা এই জমি থেকে তুমি কতটুকু জমি নিচ্ছ, জমির পরিমাণ। এটা কিছু একরের ঘর, এটা শতকের ঘর, এটা অযুতের ঘর, এটা লক্ষাংশের ঘর। তোমাদেরকে এর আগে বলছিলাম কিন্তু যে শতক, অযুতাংশ, লক্ষাংশ, বুঝতে পারছো? এখন কত শতাংশ জমি, এই শতাংশের ঘরে দুইটা ঘরে ফ্ল্যাপ পেতে হবে। এখন দেখা যাচ্ছে 5 শতক জমি, তার মানে কি প্রথমে 0 তারপরে 5, তুমি ডাইরেক্ট 5 দিলে 50 শতক হয়ে যাবে, বুঝা গেল? তাহলে 0 5 মানে 5 শতক জমি, দেখা যাচ্ছে 50 শতাংশ, তাহলে 50 আর এই 10 লক্ষাংশ, তাহলে 10। এই এখন ফ্ল্যাপ পেয়ে দেবে একর শতক 0.07 মানে 7 শতাংশ আর 50 শতাংশ জমি আছে। এরপরে ফ্ল্যাপ করার পরে এটা দেখা যাচ্ছে 7 শতাংশ 50 শতাংশ জমি চলে এসছে। এটা কি জমি না বাড়ি না ফ্ল্যাট? তো জমি হয় তাহলে জমি। আর এই যে এখানেতে তুমি করছো, এখানে দেখো আবেদিত জমিটি রাজু জহিটা বিভিন্ন হাউজিং প্রকল্পের এলাকায় কি না, প্রকল্পের এলাকায় না, তাহলে না দিয়ে আমি এখন সংরক্ষণে ক্লিক করে দেবো। যখন সংরক্ষণে ক্লিক করে দেবো তখন আমাকে সামনে আগাবে। ওই তথ্য কমপ্লিট হয়ে গেল। এবার দাতা যার থেকে তুমি জমিটা নিলা তার তথ্য